দুজনের চিৎকার শুনে একপ্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে এসেছে সোহা। শ্রবণ ওর দিকে তাকিয়ে কিছুটা রাগী গলায় বলে, এই ডাইনির বাচ্চা, এভাবে হাঁটছিস কেন? কিছু হয়ে গেলে আস্তে হাঁট। সোহা হাঁটার গতি কমিয়ে উদ্বিগ্ন হয়ে বলে, কার কি হয়েছে? এভাবে চিৎকার করল কে? তোর শ্বশুর আর শাশুড়ি রাত দুয়ারে করা নাড়ে। মা, মানে, কি হয়েছে? শ্রবণ 2 কদম এগিয়ে সোহার হাতমুঠো করে ধরে বলে, আয় দেখাচ্ছি। সোহা শ্রবণের সঙ্গে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করে। শাহিন রেজা চৌধুরীও রুম থেকে বেরিয়ে এসেছেন। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দেখেন বড় ভাই আর ভাবি সিঁড়ির গোড়ায় পড়ে আছেন। তনিমা চৌধুরীর মাথা ফেটে রক্ত পড়ছে। শ্রবণ পাশেই দাঁড়িয়ে আছে নির্লিপ্ততা ভঙ্গিতে। ওর বাম হাতের মুঠোয় সোহার হাত। সোহার চেহারায় অস্থিরতা, উদ্বিগ্নতা স্পষ্ট, তবে শ্রবণের জন্য দুজনের কাছে যেতে পারছে না। সিয়াম আর স্পর্শ বাড়ির বাইরে ছিল, দুজনের চিৎকার শুনে ভেতরের দিকে এগিয়ে আসছে। সিঁড়ির গোড়ায় বাবা মাকে পড়ে থাকতে দেখে স্পর্শ ছুটে আসে। শাহিন রেজা চৌধুরী ভাইকে ধরে তুলে বসান। স্পর্শ রাগ অভিমান ঝেড়ে মাকে ধরে উদ্বিগ্ন হয়ে বলে, আম্মু, কি হয়েছে তোমার? কিভাবে পড়েছ? তনিমা চৌধুরী হাত দিয়ে শ্রবণকে দেখান। এতগুলো সিঁড়ি বেয়ে গড়িয়ে পড়ে মাথা তো ফেটেছেই, সঙ্গে মনে হচ্ছে শরীরের হাড়গোড় সব ভেঙে গেছে। ইতিমধ্যে কপালও ফুলে উঠেছে। মাথা ব্যথায় কোকাচ্ছেন, চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। স্পর্শ এক হাতে মাকে ধরে রেখে অন্য হাতে মায়ের ফাটা মাথা চেপে ধরে আছে। তনিমা চৌধুরী ব্যথাতুর কণ্ঠে বলেন, শ্রবণ ধাক্কা দিয়েছে আমাকে সিঁড়ির উপর থেকে। এমন কথা শুনে চারজন একসঙ্গে শ্রবণের মুখের দিকে তাকায়। শামীম রেজা চৌধুরী বলেন, এটা কোন ধরনের বেয়াদবি? শ্রবণ, আমাদের এভাবে কেন ফেললে? শ্রবণ বাবার দিকে তাকিয়ে বজ্র কণ্ঠে বলে, আমাকে বেয়াদব বলছিস? বেয়াদব তো তুই। শ্রবণ, চুপ, একদম গলা উঁচিয়ে কথা বলবি না আমার সামনে। ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবেই কথা বলছি আমি। তোরা এর চেয়ে বেশি ভদ্রতা ডিজার্ভ করিস না। দিন দিন তোমার অসভ্যতা আর অভদ্রতা বেড়েই চলেছে। শ্রবণ আশপাশে নজর বুলিয়ে সোহার হাত ছেড়ে সামনের দিকে এগিয়ে যায়। একটা ভারী সিরামিকের ফুলদানি হাতে নিয়ে এগিয়ে আসে আবার। চোখমুখ গম্ভীর, তবে রাগ স্পষ্ট। ওর চেহারাই বলে দিচ্ছে এই ফুলদানি দিয়ে এখন কি করবে। সিয়াম আর স্পর্শ ছুটে এসে শ্রবণকে ধরে। সিয়াম বড় ভাইয়ের হাত থেকে ফুলদানি নেওয়ার চেষ্টা করতে করতে বলে, ভাইয়া, তুমি কি করতে চাইছ? ছাড়ো এটা, ছাড় আমাকে। শাহিন রেজা চৌধুরী দ্রুত পায়ে এগিয়ে এসে শ্রবণের হাত থেকে ফুলদানি কেড়ে নেন। শ্রবণের ডান হাত এখনও ঠিক হয়নি, সেজন্যই নিতে পেরেছেন, নয়তো এত সহজে নিতে পারতেন না। স্পর্শ বলে, ভাইয়া, তুমি এখনও অসুস্থ, প্লিজ শান্ত থাকো, ধস্তাধস্তি করলে পেটে ব্যথা পাবে। শ্রবণ বাবার দিকে তাকিয়ে বজ্র কণ্ঠে বলে, তোর বউকে ধাক্কা দিয়েছি বলে খুব জ্বলছে তাই না? তোর বউ যখন আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তখন জ্বলেনি? বিনা দোষে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, কিন্তু আমি তো বিনা দোষে ফেলিনি। আর একটা কথা বলবি তো এই ফুলদানি দিয়ে বাড়ি রে তোর মাথাও ফাটিয়ে দেব। সামাদ চৌধুরী ধীর পায়ে এগিয়ে আসতে আসতে বলেন, আবার কি হয়েছে? তনিমার মাথা ফাটল কিভাবে? শামীমের কি হয়েছে? শাহিন রেজা চৌধুরী বাবার দিকে তাকিয়ে বলেন, শ্রবণ ভাইয়াকে আর ভাবিকে ধাক্কা দিয়ে সিঁড়ির উপর থেকে ফেলে দিয়েছে। শ্রবণ তনিমা চৌধুরীর দিকে তাকিয়ে বলে, তোর বাপদের কাছে গিয়ে বল শ্রবণ চৌধুরী তোদের সিঁড়ির উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে খুব করতে চেয়েছিল। মামলা টামলাও করে আয়, পারলে তোর বাপদের সঙ্গে করে এনে আমাকে জেলে ভরে দে। তনিমা চৌধুরী কিছু না বলে মাথা চেপে ধরে বসে রইলেন। ব্যথায় যান যায়। শ্রবণ খুব ভালো করেই জানে কেউ ওর বিরুদ্ধে কিছু বলবে না বা করবেও না। এমন কিছু হলে শ্রবণ সবাইকে রাস্তায় নামাবে, এটা সবাই জানে, তাই তো অন্যায় দেখলেও চুপ করে থাকে। তনিমা চৌধুরীর মাথা থেকে টপটপ করে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। সামাদ চৌধুরী বলেন, শ্রবণকে ছেড়ে তনিমাকে হসপিটালে নিয়ে যাও। শ্রবণ তনিমা চৌধুরীর দিকে তাকিয়ে কটাক্ষ করে বলে, এত উতলা হওয়ার কিছু হয়নি, কই মাছের জান রবে না এত সহজে। স্পর্শ আর সিয়াম শ্রবণকে ছেড়ে তনিমা চৌধুরীকে দুপাশ থেকে ধরে নিয়ে বাইরের দিকে এগিয়ে যায়। শাহিন রেজা চৌধুরী বড় ভাইকে ধরে তোলেন নিচ থেকে। শামীম রেজা চৌধুরী পায়ে বেশ ব্যথা পেয়েছেন, ঠিকভাবে দাঁড়াতে পারছেন না। কপালে আর মাথায়ও বেশ ব্যথা পেয়েছেন। সোহা বিস্মিত আর আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রবণের দিকে। শ্রবণ ওর দিকে ঘাড় কাত করে তাকায়। গম্ভীর গলায় বলে, কি হয়েছে?
সোহা দ্রুত দুদিকে মাথা নেড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সামাদ চৌধুরী শ্রবণের কাছে এগিয়ে এসে বলেন, ওদের এভাবে ফেলেছ কেন? সিঁড়ি থেকে না ফেলে ছাদের উপর থেকে ফেলে দেওয়া উচিত ছিল। তুমি কষ্ট করে আবার রুম থেকে বের হয়েছ কেন? রুমে চলো। সামাদ চৌধুরী শ্রবণকে বোঝানোর মতো করে বলেন, যতই হোক ওরা তোমার বাবা মা, ওদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। ওদের বাবা মা বলে মানে কে? আমার বাবা মা হওয়ার যোগ্যতা ওদের নেই। সামাদ চৌধুরী আর কিছু বলেন না, বলে লাভও নেই। এই ছেলে নিজের মর্জির বাইরে চলবে না, এটা সবাই জানে। রাত ৮টা বাজতেই শ্রবণ আর সোহার খাবার রুমে দিয়ে যায় একজন মেড। দুপুরেও রুমেই খেয়েছে দুজন। সামাদ চৌধুরী খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। হসপিটাল থেকে এখনও কেউ বাড়ি ফেরেনি। শ্রবণ বা সোহা দুজনের একজনও শামীম রেজা চৌধুরী আর তনিমা চৌধুরীর ব্যাপারে কিছুই জানে না। শ্রবণের জানার ইচ্ছেও নেই, তবে সোহার জানার ইচ্ছে থাকলেও উপায় নেই আর সাহসও নেই। শ্রবণ খাওয়ার জন্য আয়েশি ভঙ্গিতে বিছানায় উঠে বসে। সোহা হাত ধুয়ে একটা প্লেট হাতে নিয়ে শ্রবণের সামনে বসে। হা করো। শ্রবণ ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সোহার মুখের দিকে তাকায়, তারপর হাতের দিকে। হা করে খাবার মুখে নিয়ে আবার ফোনের স্ক্রিনে তাকায়। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছে, তুইও খা। সোহা মুখ তুলে শ্রবণের মুখের দিকে তাকায়, শ্রবণ ও মুখ তুলে সোহার দিকে তাকায়। খা। প্রত্যেকবার কেন বলতে হয়? সোহা নিজের মুখে খাবার পুরে শ্রবণের মুখে পুরে দেয়। রাত 10টা নাগাদ বাড়িতে ফেরে 5 জন। শামীম রেজা চৌধুরীর ডান পা মোচকে গেছে, কপালে ছিলে গেছে, ফুলে গেছে। কনুই, মাজাসহ আরও কয়েক জায়গায় ছিলে গেছে। তনিমা চৌধুরীর চুলকে টে ফেলতে হয়েছে। ওনার মাথার দুপাশে বেশ ক্ষত হয়েছে। স্পর্শ মাকে ধরে তার রুমে নিয়ে আসে। তনিমা চৌধুরী বিছানায় বসে ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু স্পর্শ তাকে থামিয়ে দিয়ে বলে, অনেক বলেছ, তোমরাও দুধে ধোয়া তুলসী পাতা নয়। তুমিও তো ভাইয়াকে ধাক্কা দিয়ে সিঁড়ির উপর থেকে ফেলে দিয়েছিলে, তখন ভাইয়ারও নিশ্চয়ই এমনই অবস্থা হয়েছিল। তুই দেখেছিস আমি ওকে ধাক্কা দিয়েছি? না দেখলাম, শুনেছি তো। তোমরা কথা ভালো আমার জানা আছে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি করে না স্পর্শ, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শামীম রেজা চৌধুরী রুমে ঢুকতেই তনিমা চৌধুরী বলেন, তোমার বড় ছেলে যেন এই বাড়িতে আর না আসে। শামীম রেজা চৌধুরী গায়ের টি শার্ট খুলতে খুলতে গম্ভীর হয়ে বলেন, যাও, গিয়ে বলে আসো ও যেন এই বাড়িতে না আসে। তুমি গিয়ে বলো। আমি কেন বলবো? স্পর্শ যেমন আমার ছেলে, শ্রবণও তেমন আমারই ছেলে। আমার এক ছেলেকে আমি বাড়িতে রাখব, আরেক ছেলেকে বাড়িতে আসতে নিষেধ কেন করব? তাছাড়া এই বাড়ির অর্ধেক মালিক বর্তমানে শ্রবণ। বাড়ির মালিককে আমি নিষেধ করব যে বাড়িতে এসো না? আর বড় ছেলের জন্য দেখছি খুব দরদ উথলে পড়ছে আজকাল। তনিমা, মাথা গরম করাবে না আমার। আমি মাথা গরম করাচ্ছি? হ্যাঁ, আমার অবচরে তুমি আর তোমার বোন মিলে আমার বড় ছেলের সঙ্গে কি করেছ সেসব এখন আর আমার অজানা নেই। শ্রবণ যে তোমাকে আর তোমার মা বোনকে ডাইনি আর তান ডাকে, তা শুধু শুধু না, ঠিকই ডাকে। তোমার প্ররোচনায় পড়ে, তোমার সঙ্গে থেকে থেকে আমিও তান আর জানোয়ার হয়ে গেছি। কম তো অন্যায় অবিচার করিনি শ্রবণের সঙ্গে। তোমার জন্য আর নিজের ভুলের জন্য আমার প্রথম স্ত্রীকে আর তোমার বোনের জন্য আমার মেয়েকেও হারিয়েছি। নিজের হাতে নিজের বড় ছেলের জীবন নরকে পরিণত করেছি, ওর জীবন নষ্ট করেছি। শ্রবণ যদি আমাকে খুব করে ফেলে তবুও ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমাকে ভালোবাসা আর বিয়ে করা। তনিমা চৌধুরী রেগে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। শামীম রেজা চৌধুরী খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে প্রবেশ করেন। আজকাল আর কিছুই ভালো লাগে না ওনার। এতগুলো বছর পর এসে নিজের করা অন্যায় আর ভুলগুলো উপলব্ধি করতে পারছেন। এতকাল চোখ থাকতেও অন্ধ আর কান থাকতেও বধির হয়ে থেকেছেন। ভুলগুলোকেও ঠিক ভেবেছেন, সবকিছুতেই শুধু শ্রবণের দোষ চোখে পড়েছে। স্বার্থপর হয়ে গিয়েছিলেন বড় ছেলের বেলায়। এতকাল শ্রবণের মায়ের কথা মনে পড়েনি, তবে আজকাল ভীষণ মনে পড়ে। মেয়ের কথা মনে পড়ে, বড় ছেলেকে মিস করেন। বুক ভার হয়, শ্বাস ভারী হয়ে আসে, দম নিতে গিয়ে বুঝতে পারেন পাপের ভারে নুয়ে পড়েছেন ধীরে ধীরে। রাত গভীর, চারপাশ নিস্তব্ধ। গভীর ঘুমে বিভোর হয়ে থাকা শ্রবণ হঠাৎই ঘুমের মধ্যে চিৎকার করে শোয়া থেকে উঠে বসে। পুরো শরীর থরথর করে কাঁপছে। এই কনকনে শীতের মধ্যেও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। পাগলের মতো অস্থির হয়ে বিছানা হাতড়ে সোহাকে খোঁজে। বিছানায় সোহাকে না পেয়ে চিৎকার করে ডাকতে শুরু করে, সোহার নাম ধরে।
সোহা ওয়াশরুমে ছিল। তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে শ্রবণের কাছে এগিয়ে আসতে আসতে বিচলিত হয়ে বলে, কি হয়েছে তোমার, এমন করছো কেন? আমি এখানেই, এই যে। শ্রবণ ঘুরে সোহার দিকে তাকায়। উন্মাদের মতো ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বেরিয়ে পা ঝুলিয়ে বসে সোহার কোমর জড়িয়ে ধরে শক্ত করে। অস্থির হয়ে ভয়ার্ত কণ্ঠে বলে, কোথায় গিয়েছিলি আমাকে ছেড়ে? শ্রবণকে ধরে সোহা শোকড। এমন ঘেমে গেছে কেন? সোহা যখন ওয়াশরুমে গেল তখন তো শ্রবণ এমন ঘামে ভেজা ছিল না। এত ভয় পেয়ে আছে কেন? স্বপ্নে কিছু দেখেছে? বিয়ের পর প্রথম কয়েকদিন এমন চিৎকার করে ঘুম থেকে উঠে বসত, তখন ঘামে জবজবে হয়ে থাকত পুরো শরীর। তারপর এতগুলো দিন পেরিয়ে গেছে, এমন কিছু আর হয়নি। সোহা নিজেও শ্রবণকে জড়িয়ে ধরে বলে, ওয়াশরুমে গিয়েছিলাম। তোমার কি হয়েছে? চিৎকার করেছিলে কেন? বাজে স্বপ্ন দেখেছ? শ্রবণ সোহার বুকে মুখ গুজে রেখেই কম্পিত স্বরে বলে, আমি ঘুমিয়ে থাকলে তুই আমার কাছ থেকে দূরে সরবি না। ওয়াশরুমে গেলে আমাকে ঘুম থেকে জাগিয়ে তারপর যাবি। সোহা নিজের ওড়না দিয়ে শ্রবণের ঘাড় গলা মুছে দিতে দিতে বলে, কি স্বপ্ন দেখেছ? এমন করছো কেন? ওই স্বপ্ন আমি আর মনে করতে চাই না। তুই আমার কাছ থেকে দূরে সরবি না। আচ্ছা, ঠিক আছে, ছাড়ো, পানি নিয়ে আসি, পানি খাও। শ্রবণ সোহাকে ছাড়তে চায় না। সোহা নিজেই শ্রবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমের লাইট অন করে গ্লাসে পানি ঢেলে নিয়ে আসে। শ্রবণের মুখের দিকে তাকিয়ে আরেক দফায় শোকদ সোহা। শ্রবণের দুই চোখে পানি টুইটুম্বর, কয়েক ফোঁটা গড়িয়েও পড়েছে। চেহারায় এখনও স্পষ্ট ভয় আর আতঙ্ক। কেমন অস্থির হয়ে আছে, এখনও দরদর করে ঘামছে। সোহার বুকের ভেতর কেমন যেন করে ওঠে। শ্রবণের চোখের পানি মুছিয়ে দিয়ে ওকে পানি খাওয়ায়। হাতের গ্লাস রেখে দুই হাতে শ্রবণের মুখ আগলে ধরে বলে, কি দেখেছ স্বপ্নে? শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে সোহার হাতের উপর হাত রেখে বলে, তুই বাবু। বাকি কথা বলতে পারে না শ্রবণ। ওর গলার স্বর রোধ হয়ে এসেছে, চোখজোড়ায় পানি টলমল করছে। সোহা শ্রবণকে জড়িয়ে ধরে বলে, তোমাকে একা ছেড়ে কোথাও যাব না আমরা। তুমি ঘুমিয়ে থাকলে তোমাকে একা ছেড়ে দূরে যাব না আর। আমরা সকালেই চলে যাব এখান থেকে। এই বাড়ি অভিশপ্ত। এই বাড়ি আমার সবকিছু কেড়ে নিয়েছে। তোরা এখানে থাকলে, না না, আমি তোদের এখানে আর রাখব না, কোনোদিন আনব না আর তোদের এই বাড়িতে। আমরা সকালেই চলে যাব এখান থেকে। এই বাড়ি অভিশপ্ত। এই বাড়ি আমার সবকিছু কেড়ে নিয়েছে। তোরা এখানে থাকলে, না না, আমি তোদের এখানে আর রাখব না, কোনোদিন আনব না আর তোদের এই বাড়িতে। সোহা শ্রবণের চুলে হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলে, আচ্ছা, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে, এখন নিজেকে সামলাও। এমন করছো কেন? আমাকে মানা করো অথচ নিজেই এখন নিয়ন্ত্রণ হারাচ্ছ। জানো তো উত্তেজিত হওয়া তোমার জন্য কতটা বিপজ্জনক। প্লিজ, শান্ত হও। তোমার কিছু হলে আমি শেষ হয়ে যাব। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, তোদের কিছু হলে আমি দিশেহারা হয়ে রে যাব। কিছু হবে না ইনশাআল্লাহ। শ্রবণ মুখ নামিয়ে সোহার পেটে চুমু খায়, হাত বুলায়। কিছুক্ষণ গাল ঠেকিয়ে রাখে। সোহা শ্রবণের চুলে হাত বুলাতে বুলাতে বলে, ঘুমাবে না? রাত এখনও অনেক বাকি, ভয় পেও না। সোজা হয়ে, আমাকে একা রেখে কোথাও যাবি না। যাব না। শ্রবণ বিছানায় শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে সোহার দিকে তাকিয়ে শুতে বলে ওকেও। সোহা মেইন লাইট অফ করে শ্রবণের পাশে শুয়ে পড়ে। শ্রবণ সোহার বুকে মুখ গুজে জড়িয়ে ধরে ওকে। ওর হার্ট এখনও অনেক জোরে জোরে বিট করছে। হাত পা ভীষণ ঠান্ডা হয়ে গেছে এখন। স্বপ্নের দৃশ্য চোখে ভাসছে চোখ বন্ধ করলেই। এর আগে স্বপ্ন দেখে ভয় পেয়ে ঘুম থেকে লাফিয়ে উঠত, তবে স্বপ্নে কি দেখেছে সেসব ভুলে যেত, কিন্তু আজকে এমন কিছু হয়নি। স্বপ্নের পুরো দৃশ্য স্পষ্ট মনে আছে, চোখের সামনে ভাসছে। এমন বিভৎস স্বপ্ন কেন দেখল? কেউ ওর বউ বাচ্চার কোনো ক্ষতি করলে তাকে জ্যান্ত পুঁতে ফেলতে এক ন্যানোসেকেন্ডও ভাববে না, সে যেই হোক না কেন। সোহা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, এমন কেঁপে কেঁপে উঠছ কেন? টেনশন বাদ দিয়ে ঘুমাও। শ্রবণ গম্ভীর গলায় বলে, ঘুম আসছে না। জেগে থাকলে উল্টাপাল্টা কিছু ভাববে না কখনো। জেগে থাকলে যা ভাবো ঘুমালে তান সেসব স্বপ্নে দেখায়। আমি তো এমন কিছু কল্পনাও করিনি কখনো, তাহলে এমন স্বপ্ন কেন দেখলাম? তান ভয় দেখানোর জন্য দেখিয়েছে, এসব সত্যি হবে না। তুই যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলি তখন তো সেই স্বপ্ন সত্যি হয়েছিল। যদি আমার এই স্বপ্নও সত্যি হয়, না, এই বাড়িতে যতক্ষণ আছি তুই আমার কাছ থেকে এক চুলো নড়বি না।
ওরা ডাইনি, রাক্ষসী। আমাকে শেষ করার জন্য ওরা তোদের দুজনকে খেয়ে ফেলবে। ওরা জেনে গেছে আমার দুর্বলতা কোথায়, জেনে গেছে কোথায় আঘাত করলে আমি নিজে থেকেই শেষ হয়ে যাব চিরতরে। তুই একদম আমার কাছ থেকে দূরে যাবি না। শ্রবণের হাতের বন্ধন আগের চেয়ে শক্ত হয়েছে, পারলে বোধহয় সোহার বুকের ভেতর ঢুকে যেত এখনই। উত্তেজিত হয়ে উঠেছে আবার। সোহা ওকে জড়িয়ে ধরে শান্ত করার জন্য বলে, যাব না, কোথাও যাব না তোমাকে ছেড়ে। সব সময় তোমার সঙ্গেই থাকব। তুমি উত্তেজিত না হয়ে শান্ত হও, আমি তোমার কাছেই আছি, সব সময় থাকব। শ্রবণ সোহার বুক থেকে মুখ সরিয়ে উপরের দিকে ওঠে, সোহাকে শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকে। 4 হাত পা দিয়ে সাপের মতো করে পেঁচিয়ে ধরেছে। মাথায় চুমু খেয়ে বলে, তুই ঘুমা, আমার এখন আর ঘুম আসবে না। সোহা বলে না কিছু। শ্রবণ ওকে আরও ভালোভাবে আলিঙ্গন করে। ছেড়ে দিয়ে 2 হাতে মুখ আগলে ধরে সোহার কাজল কালো আখিজোড়ায় দৃষ্টি স্থির করে বলে, না ঘুমিয়ে এত রাতে এই ঠান্ডার মধ্যে শাড়ি পরে এভাবে সেজেছিস কেন? তুমি পড়তে বসেছ, আমার ঘুম আসছিল না, আবার ভালোও লাগছিল না। শাড়িটা এনেছিলে কিন্তু পরা হয়নি, তাই পরেছি আজ। ঠান্ডার মধ্যে শীতের পোশাক ছাড়া আছিস, যদি ঠান্ডা লাগে? রুম হিটার অন আছে তো, তাছাড়া আজকে ঠান্ডাও কম। শ্রবণ হুট করে সোহাকে ঝাপটে ধরে গোল গোল ঘুরতে শুরু করে। সোহা ভয় পেয়ে শ্রবণের গলা জড়িয়ে ধরে শক্ত করে। শাড়ির আঁচল উড়ছে, খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শ্রবণের ঘাড়ে মুখ গুজে আতঙ্কিত হয়ে বলে, নামাও আমাকে, তুমি এখনও পুরোপুরি সুস্থ না। সোহার কথা শ্রবণের কানে প্রবেশ করেছে বলে মনে হয় না। শ্রবণ ওকে নিয়ে একই ভঙ্গিতে ঘুরছে এখনও। ঘুরতে ঘুরতে স্থির হয়ে দাঁড়ায়। সোহার মাথা ভন ভন করে ঘুরছে। শ্রবণের গলা 2 হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে রেখেছে। এখন ছেড়ে দিলে নির্ঘাত ঠাস করে আছড়ে পড়বে ফ্লোরে। শ্রবণ সোহাকে বিছানায় বসিয়ে দেয় আস্তে করে। সামনে দাঁড়িয়ে থেকেই জড়িয়ে রাখে নিজের সঙ্গে। ওরও মাথা গোল গোল ঘুরছে এখন, তবে বেশি না। সোহা মুখ তুলে তাকাতেই শ্রবণের চকচকে উজ্জ্বল চেহারা দেখতে পায়। এর আগে শ্রবণের এমন চেহারা সোহা দেখেছে বলে ওর স্মরণ হচ্ছে না। শ্রবণকে এখন প্রাণবন্ত লাগছে। রাগী রাগী গাম্ভীর্য ভাব মুছে গেছে পুরোপুরি। বেশ ফুরফুরে মেজাজের দেখাচ্ছে এখন। চেহারা দেখেই বোঝা যাচ্ছে অনেক খুশি। পেটে ব্যথা পাবে না, অপারেশন হয়েছে 1 মাসও হয়নি এখনও। কিছু হয়ে যেত যদি? শ্রবণ সোহার কথার উত্তর না দিয়ে সোহার এলোমেলো চুলের ভাঁজে হাত গলিয়ে নরম সুরে বলে, পেট তো এখন অনেক বড় দেখাচ্ছে, এতদিন তো এত বড় দেখা যেত না। শাড়ির কারণে এমন ফোলা দেখাচ্ছে, ঠিকভাবে পরতে পারিনি। প্রথমবার নিজে নিজে পড়েছি তো তাই এমন হয়েছে। বাবু পেটে এসেছে 5 মাস চলছে না? দারুণ লাগছে তোকে। বাবু পেটে আসার পর তুই আগের চেয়েও সুন্দরী হয়ে গেছিস। সোহা লজ্জা পেয়ে মুখ নামিয়ে নেয়। শ্রবণ শাড়ির আঁচল তুলে সোহার মাথায় ঘোমটা টেনে দেয়। সোহা আবার মুখ তুলে তাকাতেই শ্রবণ সোহার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা পিছিয়ে আসে উল্টো হেঁটে। দূরে দাঁড়িয়ে সোহাকে দেখতে থাকে পলকহীন। টুল টেনে বসে পড়ে রুমের মাঝখানে। সোহার পরনে মিষ্টি কালার শাড়ি। সোহা এমনিতেই ধবধবে ফর্সা, এই কালারে ওকে আরও বেশি ফর্সা দেখাচ্ছে। হালকা সাজ, ঘোমটা টেনে রাখায় বউ বউ লাগছে। মুক্ত থাকা চুল কতগুলো সামনে চলে এসেছে। সোহা একবার ওর দিকে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে, বারবার এটাই করছে তখন থেকে। চোখের তৃষ্ণা মিটিয়ে দেখছে শ্রবণ, মন মস্তিষ্কে প্রশান্তি ছড়িয়ে পড়েছে। শান্ত চোখজোড়া সোহাতেই আটকে আছে, দেখছে পলকহীন। শ্রবণের হৃৎস্পন্দন থমকে যায় আবার। শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ব্যস্ত পায়ে উঠে দাঁড়িয়ে বলে, শাড়ি চেঞ্জ কর দ্রুত। সোহা মুখ শুকনো করে বলে, কেন? তুমি তো বললে সুন্দর লাগছে। বেসামাল হয়ে যাওয়ার আগে শাড়ি চেঞ্জ কর। বেসামাল হয়ে গেলে সামলাতে পারবি না, অবশ্য তুই এখন সামলানোর মতো অবস্থায়ও নেই। মাথা নষ্ট হওয়ার আগে দ্রুত চেঞ্জ কর। সোহার কান্না বাড়ে, নিজেও শক্ত করে জড়িয়ে ধরে মাকে। শ্রবণ ধূপধাপ পা ফেলে ভেতরে প্রবেশ করে। সোহার হাত টেনে ধরে অনিমা চৌধুরীর কাছ থেকে আলাদা করে চিবিয়ে চিবিয়ে বলে, তোকে কথা বলার পারমিশন দিয়েছি, কোনো নোংরা স্টা মহিলাকে জড়িয়ে ধরার পারমিশন দেইনি। ওর ছোঁয়াও বিষাক্ত, চল এখান থেকে। অনিমা চৌধুরীর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে সোহাকে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অনিমা চৌধুরী ঝোড়োঝোড়ো করে কেঁদে ফেলেন। শাহিন রেজা চৌধুরী কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পুনরায় তৈরি হতে মনোযোগী হন। এখন রাতের 11টা বাজে।
বই বন্ধ করে হাই তুলতে তুলতে স্টাডিরুমের লাইট অফ করে বেডরুমের দিকে এগিয়ে আসে শ্রবণ। এতক্ষণে সোহা নিশ্চয়ই ঘুমিয়ে গেছে। সোহার ভয় এখন কমেছে অনেক, আগের মতো অত ভয় পায় না এখন। রুমে ঢুকে শ্রবণ শোকড থমকে দাঁড়িয়ে গেছে, পলকহীন তাকিয়ে আছে সোহার দিকে। সোহা বাম হাত উঁচু করে শাড়ির আঁচল নাড়িয়ে হাসি মুখে বলে, কেমন লাগছে আমাকে? শ্রবণ ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বিরস বদনে বলে, একদম শাকচুন্নির মতো। সোহার মন খারাপ হয়ে যায়। ঘুরে দাঁড়ায় শ্রবণের দিকে মুখ করে। ওয়াশরুমে প্রবেশ করার আগে শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকায়। নরম মোলায়েম স্বরে বলে, বিউটিফুল, বলেই ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে। মুহূর্তেই সোহার মন খারাপ উবে গেছে। আনন্দে ভরে উঠেছে মন। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে থাকে ঘুরে ফিরে। শ্রবণের বলা বিউটিফুল শব্দটা বারবার কানে বাজছে। শ্রবণ ওয়াশরুমে ঢুকে আয়নার দিকে তাকিয়ে আছে। ওর হার্টবিট বেড়ে গেছে অনেক। ডান হাতটা বুকের বাম পাশে চেপে ধরে লম্বা লম্বা শ্বাস টেনে নেয়। সোহাকে শাড়ি পরিহিত অবস্থায় দেখে ওর হৃৎস্পন্দন থমকে গিয়েছিল। এমন সাজে আজকের আগে কোনোদিন দেখেনি শ্রবণ সোহাকে। ঘুরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সোহা ওর দিকে তাকায়। শ্রবণ স্থির হয়ে দাঁড়িয়ে কিছু সময় তাকিয়ে থেকে প্রায় ছুটে এসে সোহাকে আলিঙ্গন করে। এমন হওয়ায় হকচকিয়ে যায় সোহা। শ্রবণ মুখ এগিয়ে নেয় সোহার কানের কাছে। ফিসফিস করে বলে, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার তুই। তুই এত সুন্দর যা কোনো শব্দে, ভাষায় প্রকাশ করা অসম্ভব। তুই কার চোখে কেমন আই ডোন্ট কেয়ার, তুই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, কারণ তুই আমার, একান্তই আমার। শ্রবণের গলার স্বর আর কথা শুনে সোহার শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। হার্টবিট বেড়ে গেছে বহুগুণ। শ্রবণ আবার বলে, এভাবে সেজেছিস কেন? আমাকে পাগল বানানোর জন্য? এমনিতেই তো বাড়ির সবাই পাগল বলে, এবার কি তুই সত্যি সত্যিই পাগল বানাবি নাকি? সোহা বলে না কিছু। শ্রবণ ওকে আরও ভালোভাবে আলিঙ্গন করে। ছেড়ে দিয়ে দুই হাতে মুখ আগলে ধরে সোহার কাজল কালো আখিজোড়ায় দৃষ্টি স্থির করে বলে, না ঘুমিয়ে এত রাতে এই ঠান্ডার মধ্যে শাড়ি পরে এভাবে সেজেছিস কেন? তুমি পরতে বসেছ, আমার ঘুম আসছিল না আবার ভালোও লাগছিল না। শাড়িটা এনেছিলে কিন্তু পরা হয়নি তাই পরেছি আজ। ঠান্ডার মধ্যে শীতের পোশাক ছাড়া আছিস, যদি ঠান্ডা লাগে? রুম হিটার অন আছে তো, তাছাড়া আজকে ঠান্ডাও কম। শ্রবণ হুট করে সোহাকে ঝাপটে ধরে গোল গোল ঘুরতে শুরু করে। সোহা ভয় পেয়ে শ্রবণের গলা জড়িয়ে ধরে শক্ত করে। শাড়ির আঁচল উড়ছে, খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। শ্রবণের ঘাড়ে মুখ গুজে আতঙ্কিত হয়ে বলে, নামাও আমাকে, তুমি এখনও পুরোপুরি সুস্থ না। সোহার কথা শ্রবণের কানে প্রবেশ করেছে বলে মনে হয় না। শ্রবণ ওকে নিয়ে একই ভঙ্গিতে ঘুরছে এখনও। ঘুরতে ঘুরতে স্থির হয়ে দাঁড়ায়। সোহার মাথা ভন ভন করে ঘুরছে। শ্রবণের গলা দুই হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকিয়ে রেখেছে। এখন ছেড়ে দিলে নির্ঘাত ঠাস করে আছড়ে পড়বে ফ্লোরে। শ্রবণ সোহাকে বিছানায় বসিয়ে দেয় আস্তে করে। সামনে দাঁড়িয়ে থেকেই জড়িয়ে রাখে নিজের সঙ্গে। ওরও মাথা গোল গোল ঘুরছে এখন, তবে বেশি না। সোহা মুখ তুলে তাকাতেই শ্রবণের চকচকে উজ্জ্বল চেহারা দেখতে পায়। এর আগে শ্রবণের এমন চেহারা সোহা দেখেছে বলে ওর স্মরণ হচ্ছে না। শ্রবণকে এখন প্রাণবন্ত লাগছে। রাগী রাগী গাম্ভীর্য ভাব মুছে গেছে পুরোপুরি। বেশ ফুরফুরে মেজাজের দেখাচ্ছে এখন। চেহারা দেখেই বোঝা যাচ্ছে অনেক খুশি। পেটে ব্যথা পাবে না? অপারেশন হয়েছে 1 মাসও হয়নি এখনও। কিছু হয়ে যেত যদি? শ্রবণ সোহার কথার উত্তর না দিয়ে সোহার এলোমেলো চুলের ভাঁজে হাত গলিয়ে নরম সুরে বলে, পেট তো এখন অনেক বড় দেখাচ্ছে, এতদিন তো এত বড় দেখা যেত না। শাড়ির কারণে এমন ফোলা দেখাচ্ছে, ঠিকভাবে পরতে পারিনি। প্রথমবার নিজে নিজে পরেছি তো তাই এমন হয়েছে। বাবু পেটে এসেছে 5 মাস চলছে না? দারুণ লাগছে তোকে। বাবু পেটে আসার পর তুই আগের চেয়েও সুন্দরী হয়ে গেছিস। সোহা লজ্জা পেয়ে মুখ নামিয়ে নেয়। শ্রবণ শাড়ির আঁচল তুলে সোহার মাথায় ঘোমটা টেনে দেয়। সোহা আবার মুখ তুলে তাকাতেই শ্রবণ সোহার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা পিছিয়ে আসে উল্টো হেঁটে। দূরে দাঁড়িয়ে সোহাকে দেখতে থাকে পলকহীন। টুল টেনে বসে পড়ে রুমের মাঝখানে। সোহার পরনে মিষ্টি কালার শাড়ি। সোহা এমনিতেই ধবধবে ফর্সা, এই কালারে ওকে আরও বেশি ফর্সা দেখাচ্ছে। হালকা সাজ, ঘোমটা টেনে রাখায় বউ বউ লাগছে। মুক্ত থাকা চুল কতগুলো সামনে চলে এসেছে। সোহা একবার ওর দিকে তাকাচ্ছে আবার চোখ নামিয়ে নিচ্ছে, বারবার এটাই করছে তখন থেকে। চোখের তৃষ্ণা মিটিয়ে দেখছে শ্রবণ,
মন মস্তিষ্কে প্রশান্তি ছড়িয়ে পড়েছে। শান্ত চোখজোড়া সোহাতেই আটকে আছে, দেখছে পলকহীন। শ্রবণের হৃৎস্পন্দন থমকে যায় আবার। শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ব্যস্ত পায়ে উঠে দাঁড়িয়ে বলে, শাড়ি চেঞ্জ কর দ্রুত। সোহা মুখ শুকনো করে বলে, কেন? তুমি তো বললে সুন্দর লাগছে। বেসামাল হয়ে যাওয়ার আগে শাড়ি চেঞ্জ কর। বেসামাল হয়ে গেলে সামলাতে পারবি না। অবশ্য তুই এখন সামলানোর মতো অবস্থায়ও নেই। মাথা নষ্ট হওয়ার আগে দ্রুত চেঞ্জ কর। শ্রবণের কথা শুনে সোহার গাল লাল হয়ে উঠেছে, কান গরম হয়ে গেছে। এমনিতেই লজ্জা লাগছে তখন থেকে। লজ্জা পরে পাস, এখন চেঞ্জ কর দ্রুত। বাবু হওয়ার আগে আর শাড়ি পরবি না, সাজবিও না। সাধারণভাবেও তুই অনেক সুন্দর। কত কষ্ট করে নিজে নিজে শাড়ি পরেছি প্রথমবার, আবার সেজেছিও। চেঞ্জ করার আগে কটা ছবি তুলে দাও। ওই বা লোছাল করতে পারবো না আমি। বাবু হওয়ার পর সারাদিন শাড়ি পরে থাকিস আর হাজার হাজার ছবি তুলিস। বাবু হওয়ার সময় যদি রে যাই তাহলে পরে কিভাবে ছবি তুলব? শ্রবণ কটমট করে তাকিয়ে রামধমক দিয়ে বলে, এই ডাইনির বাচ্চা, এমন একটা চর দেব না এই চোয়ালের দাঁত খুলে ওই চোয়ালে চলে যাবে। ধমক খেয়ে কেঁপে উঠেছে সোহা। চোখজোড়া পানিতে টুইটুম্বর হয়ে গেছে মুহূর্তেই। মাথা নত করে দাঁড়িয়ে রইল শ্রবণের সামনে। আঁচল পড়ে গেছে মাথা থেকে, এলোমেলো চুল মুখের উপর এসে পড়েছে কতগুলো। সোহার দিকে তাকিয়ে ট্রাউজারের পকেট হাতড়ে ফোন বের করে। আনলক করে ক্যামেরা অন করতে করতে গম্ভীর গলায় বলে, কিভাবে ছবি তুলবি পোজ দে। সোহা মুখ তুলে তাকায়, শ্রবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে। শ্রবণের সামনে থেকে সরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শ্রবণ পুরোপুরি ঘুরে সোহার দিকে তাকায়। সোহা শাড়ির সেফটি পিন খুলছে। ওর মতিগতি বুঝতে পেরে আরেক ধমক দিয়ে বলে, এই ডাইনির বাচ্চা, শাড়ি খুলছিস কেন? সোহা মৃদু মলিন স্বরে বলে, তুমিই তো বললে চেঞ্জ করতে। শ্রবণ দাঁতে দাঁত পিষে সোহার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। হাত থেকে ফোন রেখে সোহার হাত থেকে সেফটি পিন নিয়ে আঁচলে লাগাতে লাগাতে চিবিয়ে চিবিয়ে বলে, ছবি তোলার জন্য যে পোজ দিতে বললাম সেটা কানে যায়নি? তুলতে হবে না, কানের নিচে দেব একটা। সোহা মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। শ্রবণ আঁচল ঠিক করে দিয়ে আয়নার দিকে তাকায়। কিছুক্ষণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে ফোন হাতে তুলে নেয়। পেছনে থেকে অন্য হাতটা সোহার পেটের উপর রাখে। নিজের বুকের সঙ্গে সোহার পিঠ ঠেকিয়ে বলে, ফোনের দিকে তাকা। সোহা ফোনের দিকে না তাকিয়ে শ্রবণের মুখের দিকে তাকায় ঘাড় উল্টে। ক্যামেরা ক্লিক হওয়ার আওয়াজ হয়। সোহা ফোনের স্ক্রিনে তাকিয়ে আবার শ্রবণের মুখের দিকে তাকায়। শ্রবণ কপালে ওষ্ঠ ছুঁয়ে বলে, শুয়ে শুয়ে সারারাত দেখিস, এখন ফোনের দিকে তাকা। সোহার অভিমান গলে পানি হয়ে যায়। খুশি মনে তাকায় ফোনের স্ক্রিনে। দুজন একসঙ্গে সেলফি বন্দি হয় আবার। ব্যাক ক্যামেরা দিয়ে আয়নায় থাকা দুজনের প্রতিবিম্বের ছবি তোলে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শ্রবণের হাত সোহার উঁচু পেটের উপর, শ্রবণের হাতের উপর সোহার হাত। সোহার সব মন খারাপেরা পালিয়েছে আবার, আনন্দ হচ্ছে, সুখ সুখ লাগছে ভীষণ। সোহার একার অনেকগুলো ছবি তুলে দিয়েছে শ্রবণ। নিজেই সোহাকে বিভিন্ন পোজে দাঁড় করিয়ে দিয়েছে বারবার। প্রত্যেকটা ছবি ভীষণ সুন্দর হয়েছে। সোহার পা ব্যথা করছে এখন দাঁড়িয়ে থাকতে থাকতে। আর না, অনেক হয়েছে। আর একটা, পাশ ফিরে ডান হাত পেটের উপরে রাখো, বাম হাত পেটের নিচে। আমার দিকে তাকা হাসি মুখে। শ্রবণের কথা মতো তাই করে সোহা। শ্রবণের মন মতো না হওয়ায় নিজেই ঠিক করে দাঁড় করিয়ে দেয় আবার। ছবি তোলা শেষ হলে সোহা চেঞ্জ করে নেয়। শ্রবণ ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। সোহা নিজেও ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে শ্রবণের পাশে শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেটের নিচে ঢোকে। এখন ভীষণ শীত শীত লাগছে, অনেকক্ষণ ধরে শীতের পোশাক ছাড়া রয়েছে, হাত পা সহ পুরো শরীর হিম শীতল হয়ে গেছে। শ্রবণ সোহাকে জড়িয়ে ধরে বলে, পুরো শরীর ঠান্ডা বরফ হয়ে রয়েছে, শুধু সর্দি কাশি হলে হয় তারপর দেখিস তোর কি করি। সোহা বলে না কিছু, নিজেই তো দেরি করালো। সোহা তো আরও আগেই ছবি তোলা শেষ করতে বলেছিল। তখন খুব একটা শীত শীত না লাগলেও এখন লাগছে। শ্রবণের উষ্ণ বুকে নিজেকে গুটিয়ে নেয়। এখন আর আগের মতো করে শ্রবণের বুকের সঙ্গে মিশে যেতে পারে না, পেট বেশ অনেকটা উঁচু হয়েছে। শ্রবণ ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, রেডি হওয়ার মাঝে হাসানের কল আসে। স্পিকারে দিয়ে কথা বলতে বলতে রেডি হতে থাকে। সোহা বিছানায় বসে শ্রবণকে দেখে চলেছে। ওর মনে হচ্ছে শ্রবণ পরীক্ষা দিতে নয়, বিয়ে খেতে যাবে নতুবা বিয়ের জন্য পাত্রী দেখতে যাবে।
শ্রবণ রেডি হয়ে রুম থেকে বের হয় নিজের প্রয়োজনীয় সবকিছু নিয়ে। সোহা শ্রবণের পেছনে পেছনে রুম থেকে বেরিয়ে এসে ড্রয়িং রুমে দাঁড়ায়। শ্রবণ স্টাডি রুমে প্রবেশ করেছে। হেলমেট হাতে বেরিয়ে আসতে দেখে অবাক হয়ে বলে, হেলমেট নিয়ে কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি তুই জানিস না? হ্যাঁ, কিন্তু হেলমেট নিয়ে যাচ্ছ কেন? হেলমেট দিয়ে মানুষ কি করে? তুমি বাইক নিয়ে যাবে? হ্যাঁ। সোহা শ্রবণের কাছে এগিয়ে এসে ওর হাত থেকে হেলমেট নেওয়ার চেষ্টা করে বলে, একদম না, তুমি এখনও পুরোপুরি সুস্থ না, পেটের সেলাই এখনও পুরোপুরি শুকায়নি, ডান হাতও ঠিক হয়নি। ওই ভারী বাইক চালিয়ে যাবে না তুমি। আমি বাইক নিয়েই যাব, এর আগেও গেছি কিছু হয়নি। হেলমেট ছাড়। না, গাড়ি নিয়ে যাও। হেলমেট ছাড়তে বলেছি। সোহা ভয় পেলেও হেলমেট ছাড়ে না। শ্রবণকে বোঝানোর মতো করে বলে, বাইক অনেক ভারী, ডাক্তার তোমাকে ভারী জিনিস উঁচু করতে নিষেধ করেছেন। আমি জানি তুমি বাইক লাভার, সুস্থ হও তারপর বাইক চালাবে। এখন গাড়ি নিয়ে যাও। গাড়ি চালাতে পারবো না আমি। ড্রাইভারকে কল করে আসতে বলো। পারবো না, আমি দাদা ভাইকে কল করে বলছি ড্রাইভারকে পাঠিয়ে দিতে। গাড়িতে করে যাব না আমি। দেরি হয়ে যাচ্ছে, মার খেতে না চাইলে হেলমেট ছাড়। আমার আর বাবুর কোনো মূল্য নেই তোমার কাছে? তোমার কিছু হয়ে গেলে আমাদের কি হবে? তুমি বাইক নিয়ে গেলে ফিরে না আসা পর্যন্ত আমি টেনশনে থাকব। শ্রবণ চোখ দুটো ছোট ছোট করে বলে, ভালো ব্ল্যাকমেইল করা শিখে গেছিস। গাড়ি নিয়ে যাও। অর্ডার করছিস? সোহা চুপ করে থাকে। শ্রবণ হেলমেট ছেড়ে স্টাডিরুমের দিকে এগিয়ে যায়। বাইকের চাবি রেখে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে আসে। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, এই ডাইনির বাচ্চা যা শুরু করেছে, কদিন পর মুততে গেলেও বউয়ের পারমিশন নিয়ে মুততে যেতে হবে। দরজা খুলে বেরিয়ে গিয়েও আবার ফিরে আসে। সোহাকে জড়িয়ে ধরে চেপে চেপে চুমু খেয়ে বলে, দোয়া কর বেশি বেশি পড়াশোনা যেন শেষ হয়ে যায় দ্রুত। এই বালের পড়াশোনা আর ভাল লাগে না। পরীক্ষা হয়ে গেলেই বাঁচি। বলতে বলতে ধূপধাপ পা ফেলে বেরিয়ে যায় আবার। সোহা হা করে ওর যাওয়ার পথে তাকিয়ে রইল। কলিং বেলের শব্দে ঘুম হালকা হয়ে আসে শ্রবণের, সঙ্গে সোহারও। শ্রবণের বাহু বন্ধনে আবদ্ধ সোহা। বুক থেকে মুখ তুলে শ্রবণের মুখের দিকে ঘুম ঘুম চোখে তাকায়। ঘুম জড়ানো গলায় বলে, কে আসলো এত রাতে? শ্রবণ কিছু না বলে চুপ করে রইল। কে এসেছে ও নিজেও বুঝতে পারছে না। পরপর আরও কয়েকবার কলিং বেল বেজে উঠলে রাগে শ্রবণের মাথার ভেতর দাউ দাউ করে আগুন ধরে যায়। সোহাকে বুক থেকে সরিয়ে শোয়া থেকে উঠতে উঠতে বলে, শুয়ে থাক, আমি দেখে আসছি। শ্রবণ বিছানা ছেড়ে নামতে গেলে সোহা ওর হাত টেনে ধরে। আতঙ্কিত হয়ে বলে, দরজার বাইরে কে আছে আমরা তো জানি না, সে যদি তোমার কোনো ক্ষতি করে? যেও না, কিছু হবে না, তুই শুয়ে থাক আমি দেখে আসছি। শ্রবণ সোহার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়, 12টা বাজতে আর 2 মিনিট বাকি। শ্রবণ তো ভেবেছিল এখন রাতের 2টা-2:30 বেজে গেছে। রুমের মেইন লাইট অন করে দরজার দিকে এগিয়ে যায় এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে। সোহা শুয়ে থাকতে না পেরে শোয়া থেকে উঠে বসে। কে আসলো? শ্রবণের কোনো ক্ষতি করবে না তো? ভয়ে সোহার হৃৎস্পন্দন বাড়তে শুরু করে। মস্তিষ্কে অশনি সংকেত বাজছে। শ্রবণ পিপ হোল দিয়ে বাইরে তাকিয়ে দেখে দরজার সামনে ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে। ওদের দেখে ওর কপাল ভ্রু কুঁচকে যায়। এত রাতে ওরা এখানে কেন? বেশি কিছু না ভেবে দরজা খুলে দেয়। দরজা খুলতেই ওকে কিছু বলার সুযোগ না দিয়েই ঠেলেঠুলে হুড়মুড় করে 5 জন ভেতরে প্রবেশ করে। শ্রবণ হতভম্ব হয়ে ঘুরে দাঁড়ায় 5 জনের দিকে, কিছু বুঝে ওঠার আগেই একসঙ্গে 3টা পার্টি পপার ফাটার শব্দ হয়। 5 জন একসঙ্গে ওকে জন্মদিনের উইশ করে। শ্রবণের খেয়াল হয় আজ ফেব্রুয়ারির 11 তারিখ শেষ হয়ে 12 তারিখ পড়ল, ওর জন্মদিন। ও তো ভুলেই গিয়েছিল। অন্য সব বার শ্রবণ ওর বন্ধুদের সঙ্গেই থাকত মাঝরাত পর্যন্ত, তাই কাউকেই ওর ফ্ল্যাটে আসতে হতো না জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। বাইরেই কেক কেটে সেলিব্রেট করত বন্ধুদের সঙ্গে। যদিও শ্রবণ নিজের জন্মদিন পালন করতে আগ্রহী না কখনোই, বন্ধুদের জন্যই বাধ্য হয়ে করতে হয়েছে প্রতিবার। এবারেও তাই করতে হবে। শ্রবণ বাইরে যায়নি বলে ওরাই চলে এসেছে। দরজার দিকে চোখ পড়তেই দেখে দরজার সামনে সোহা দাঁড়িয়ে আছে, হয়তো পার্টি পপার ফাটার শব্দে ভয় পেয়ে বিছানা ছেড়ে নেমে এসেছে। শ্রবণ রুমের দিকে পা বাড়াতেই হাসান ওর হাত টেনে ধরে বলে, কোথায় যাচ্ছিস? কেক কাটতে হবে, দাঁড়া, আসছি এখনই। হাসানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুমের দিকে পা বাড়ায় দ্রুত।
ওর যাওয়ার পথে তাকালে পাঁচজনের নজরে আসে সোহা। শ্রবণ সোহার হাত ধরে বিছানার কাছে এগিয়ে আসে। মেইন লাইট অফ করে দিয়ে বলে, তুই শুয়ে ঘুমা, আমি কিছুক্ষণ পর আসছি। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে বলে, আজ তোমার জন্মদিন? হ্যাঁ, শুয়ে পড় এখন। সোহা শ্রবণের মুখের দিকে আরও একবার তাকিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। শ্রবণ ব্ল্যাঙ্কেট দিয়ে ভালোভাবে সোহাকে ঢেকে দেয়। ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই সোহা বলে, শোনো। শ্রবণ ঘাড় ঘুরিয়ে তাকায় সোহার দিকে। সোহা ঢোক গিলে গলা ভিজিয়ে বলে, হ্যাপি বার্থডে, বাবুর আব্বু। শ্রবণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই প্রথম এমন উইশ পেল, আর সোহা ও এই প্রথম ওকে বার্থডে উইশ করল। সোহার বলা, বাবুর আব্বু, সম্বোধনটা বারবার কানে বাজছে। এতকাল শুনেছে, হ্যাপি বার্থডে, শ্রবণ। হ্যাপি বার্থডে, দাদু ভাই। হ্যাপি বার্থডে, ভাইয়া। হ্যাপি বার্থডে, বন্ধু। কিন্তু এই প্রথম শুনল, হ্যাপি বার্থডে, বাবুর আব্বু। ওর ভেতর পর্যন্ত নাড়িয়ে তুলেছে এই সম্বোধন। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছে। এর আগে কোনোদিন শ্রবণের সঙ্গে এমন হয়নি। কোনো সম্বোধন শুনে এর আগে কোনোদিন ওর হার্টবিট মিস যায়নি, হার্ট দ্রুত বিট করেনি, গায়ের লোম খাড়া হয়নি। ওই কণ্ঠে আর শব্দে কি যেন একটা ছিল, স্পেশাল কিছু তো অবশ্যই ছিল। ওর এবারের জন্মদিনের সবচেয়ে বড় সারপ্রাইজ বোধহয় সোহার এই সম্বোধনটাই। শ্রবণ সত্যই সারপ্রাইজড হয়ে গেছে সোহার এই উইশে। সাকিবের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে শ্রবণ। কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে দ্রুত। টি টেবিলের ওপর কেক রেখেছে, কেকের চারপাশে ক্যান্ডেল, লাল সাদা গোলাপ আর গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। কয়েকটা লাল সাদা বেলুনও আছে। এত দ্রুত কিভাবে করল এত সব? পাঁচজন ওর হাতে ছোট ছোট সাইজের গিফট বক্স ধরিয়ে দেয়। বক্সগুলো সোফার উপর রাখতেই হাসান শ্রবণের হাতে ছুরি ধরিয়ে দিয়ে বলে, কেক কাট। এসবের কি প্রয়োজন ছিল? সিফাত বলে, প্রত্যেকবার এক কথা বলবি না, তোর প্রয়োজন নেই তবে আমাদের আছে। এখন দ্রুত কেক কাট, ভাই। খাওয়ার লোভ সামলাতে পারছি না, সেই 10টা থেকে অপেক্ষা করে আছি কেক খাওয়ার জন্য। রাফি খোঁচা মেয়ে বলে, পেটুক কোথাকার। সিফাত আঙুল তুলে বলে, তুই কেক খাবি না, খেলে খবর আছে। 100বার খাবো তাতে তোর কি? তাহলে তোর বোনকে বিয়ে করব। আমার বোনের দিকে নজর দিলে তোর চোখ তুলে নেব। তোর বোনের দিকে আরও আগেই নজর দিয়েছি, এখন থেকে আরও বেশি দেব। রাফি সিফাতকে ধরার জন্য হাত বাড়ায়। হাসান দুজনের মাঝখানে ঢুকে বলে, তোরা দুজন ছোট বাচ্চা, ঝগড়া করছিস কেন এভাবে? চুপ থাক দুজন, শ্রবণ কেক কাট। সাকিব বলে, ভাবিকে নিয়ে আসতি। শ্রবণ সাকিবের দিকে তাকিয়ে বলে, না থাক। শ্রবণ কেক কেটে হাসানকে খাওয়াতে গেলে হাসান আগে ওকে খাওয়ায় তারপর নিজে খায়। একে সবাইকে কেক খাওয়ায় শ্রবণ, সবাই শ্রবণকেও খাওয়ায়। শ্রবণ কেকের বড় একটা পিস হাতে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে যায়। বাকিরা নিজেদের মতো কেক খাচ্ছে আর একে অপরের গালে লাগিয়ে দিচ্ছে। সোহা দরজার দিকেই তাকিয়েছিল এতক্ষণ। শ্রবণকে রুমে ফিরে আসতে দেখে দ্রুত চোখ বন্ধ করে নেয়। শ্রবণ বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। সোহার উপর থেকে বাম হাতে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে বলে, সোহা, ওঠ একটু। সোহা শোয়া থেকে উঠে বসে। শ্রবণ কেকের পিসটা সোহার মুখের সামনে ধরে বলে, হা কর। সোহা শ্রবণের হাতটা ধরে শ্রবণের মুখের দিকে ঘুরিয়ে দিয়ে বলে, তুমি খাও আগে। আমি খেয়েছি, তুই খা। সোহা আবার খেতে বলায় শ্রবণ একটু খায়, তারপর আস্তে আস্তে বাকিটা সোহাকে খাওয়ায়। ডিম লাইটের ম্লান আলোয় দুজন দেখছে একে অপরকে। আজকাল শ্রবণের একটু যত্নেই সোহার চোখজোড়া ভিজে ওঠে। শ্রবণ আর আগের মতো নেই, আগের চেয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে। যতটুকু সোহার খেয়াল রাখে, যত্ন করে ততটুকুও সোহার কাছে অপ্রত্যাশিত। এমন শ্রবণকে সোহা সারাজীবন চায়। টিস্যু পেপার হাতে নিয়ে সোহার ওষ্ঠজোড়া মুছিয়ে দেয় শ্রবণ নিজেই। নিজের হাতে লেগে থাকা কেকের ক্রিম মুছতে মুছতে বলে, শুয়ে পড়, আমি একটু পর আসছি। সোহা বিছানা ছেড়ে নামার জন্য উদ্যত হতেই শ্রবণ বলে, নামছিস কেন? পানি খাবো। শ্রবণ গ্লাসে পানি ঢেলে সোহার হাতে দেয়। সোহা পানি পান করে শুয়ে পড়ে আবার। ও শুয়ে পড়তেই শ্রবণ রুম থেকে বেরিয়ে আসে। বন্ধুদের মুখের দিকে তাকিয়ে দেখে একেকজনের চেহারার 12টা বেজে আছে। শ্রবণকে দেখে সিফাত বলে, যার পয়দা দিবস সেই তো চকচকা রয়েছে এখনও। শ্রবণ সামনে হাত বাড়িয়ে বাধা দেওয়ার মতো করে বলে, গুরুজনের সঙ্গে মস্করা করতে নেই, বাচ্চারা। আমি তোদের সকলের চেয়ে বড় তাই আমাকে সম্মান কর আর এই বা লের ক্রিম লাগানো থেকে বিরত থাক। সাকিব বলে,
ভুল বললি ভাই, এটা বালের ক্রিম না, এটা পিওর দুধের ক্রিম। সাকিবের কথা আর বলার ধরন দেখে বাকিরা হা হা করে হেসে ওঠে। হাসান হাসি থামিয়ে বলে, এখন চল সবাই, এভাবে যাব নাকি, এসব পরিষ্কার করতে হবে না? রাফির সঙ্গে একমত হয় বাকি তিনজন। শ্রবণ ওদের গেস্টরুমের ওয়াশরুমে গিয়ে হাতমুখ ধুয়ে নিতে বলে। পাঁচজন হাতমুখ ধুয়ে নেয়। হাসান বের হওয়ার জন্য তাড়াহুড়ো করছে দেখে সিফাত বলে, ভাই একটু আস্তে তাড়াহুড়ো কর, তোর বউ আছে আমরা জানি। হাসান অবাক হয়ে বলে, বের হওয়ার সঙ্গে বউয়ের কি সম্পর্ক? তাড়াহুড়ো করে বেরিয়ে এখন বউয়ের কাছে যাবি? তোর বউ নিশ্চয়ই তোর অপেক্ষায় আছে। তোরা দুজন বিয়ে করে তো রাতে বাইরে বের হওয়াই বন্ধ করে দিয়েছিস। আমরা অবিবাহিত সিঙ্গেল, আমাদের তো বউ নাই, তাই বউ অপেক্ষাও করে না, এই জন্য আমাদের তাড়াহুড়ো নেই। ফালতু কথা বাদ দিয়ে চল এখন। তুই যাবি তোর বউয়ের কাছে, শ্রবণ যাবে শ্রবণের বউয়ের কাছে, এখন আমরা অবিবাহিত সিঙ্গেলরা কোথায় যাব? জাহান্নামে যা। শ্রবণ, আসছি আমি, আগামীকাল দেখা হচ্ছে। বলতে বলতে হাসান দরজার দিকে এগিয়ে যায়। বাকিরাও শ্রবণের কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে যায় দরজার দিকে। আগামীকাল ওদের ট্রিট দিতে যেন না ভোলে সেটাও মনে করিয়ে দিয়ে যায়। শ্রবণ ওদের পেছনে পেছনে এসে দরজা লক করে দেয় ভেতর থেকে। বজ্জাতগুলো ড্রয়িং রুমের 12টা বাজিয়ে দিয়েছে এই অল্প সময়ের মধ্যেই। বেডরুমে এসে শুয়ে পড়ে সোহার দিকে ফিরে। সোহা শ্রবণের মুখের দিকে তাকায়, কিছু বলার আগেই শ্রবণ সোহার চোখজোড়া হাত দিয়ে বন্ধ করে বলে, ঘুমা। সোহা উল্টো ফিরে শ্রবণের বুকে নিজের পিঠ ঠেকিয়ে নীরব হয়ে যায়। শ্রবণ সোহার গায়ের উপর হাত তুলে দিয়ে পেটের উপর রাখে। শ্রবণের হাতের উপর হাত রাখে সোহা। ব্ল্যাঙ্কেটের বাইরে থাকায় শ্রবণের হাত পা বেশ ঠান্ডা হয়ে গেছে। শ্রবণের কানে সোহার করা প্রথম উইশ এখনও প্রতিধ্বনি হচ্ছে। ওর মনে হচ্ছে সোহা এখনও ফিসফিস করে বলছে, হ্যাপি বার্থডে বাবুর আব্বু। ওর সব ধ্যান জ্ঞান দখল করে নিয়েছে সোহার বলা 4টা শব্দ। সকালে সোহার ঘুম আগে ভাঙে। শ্রবণ আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে আছে পেছনে থেকে। সোহা খুবই সাবধানে আস্তে আস্তে শ্রবণের হাত পা সরিয়ে দেয় নিজের উপর থেকে। শোয়া থেকে উঠে বসতেই শ্রবণের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে আবার বন্ধ করে নেয়। সোহার পেট সহ কোমর পেঁচিয়ে ধরে ঘুম জড়ানো ভারী গলায় বলে, উঠছিস কেন? সকাল হয়ে গেছে। হোক, শুয়ে থাক তুই, ঘুম হয়নি আমার। ওয়াশরুমে যাব। 1 ঘন্টা পর পর কিসের এত ওয়াশরুমের চাপ আসে তোর? সোহা বিস্ময় নিয়ে বলে, কোথায় 1 ঘন্টা পর পর ওয়াশরুমে যাই? যাস না কখন সেটা বল। রাতে শোয়ার পর 2 ঘন্টাও পার হয়নি, গেলি ওয়াশরুমে। শোয়ার পর আবার গেলি ফজরের আগে আগে। আবার এখন যাচ্ছিস। 1 ঘন্টা পর পর হলো না, না, ছাড়ো এখন। শ্রবণ ছেড়ে দিয়ে উপুর হয়ে শুয়ে বলে, দ্রুত আসবি। সোহা বলে না কিছু। বিছানা ছেড়ে নেমে চাদর গায়ে জড়িয়ে ওয়াশরুমে প্রবেশ করে। বাবু পেটে আসার 3 মাস পর থেকে ওর ওয়াশরুমের চাপ বেড়েছে। এই শীতের মধ্যে রাতে উঠতে যে কত কষ্ট লাগে। শ্রবণ তো ভীষণ বিরক্ত হয় রাতে যখন ও ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। শ্রবণ ঘুমিয়ে গেছে আবার। রাতে দ্বিতীয়বার শোয়ার পর শ্রবণ আর ঘুমোতে পারেনি বললেই চলে, ঘুমিয়েছিল ফজরের আজানের পর। সোহা ড্রয়িং রুমে এসে দেখে মাজেদা আন্টি ফ্লোর পরিষ্কার করছেন। সোহাকে দেখে উনি বলেন, রাতে কারা এসেছিল? ওর বন্ধুরা এসেছিল। ওহ। ড্রয়িং রুম পরিষ্কার করে রান্নাঘরে ফিরে যান মাজেদা আন্টি। সোহা ওনার পেছনে পেছনে এসে বলে, আন্টি, আপনি শুধু নাস্তা বানান, দুপুরের রান্না আমি করব। আর আপনি দুপুরের খাবার এখানে খেয়ে যাবেন। দুপুরে এখানে খাওয়া সম্ভব না, সোহা। আমাকে দুপুরের আগেই বাড়িতে ফিরতে হয় তুমি জানোই। তাহলে দুপুরের খাবার নিয়ে যাবেন। আচ্ছা। সোহা রান্নাঘর থেকে ফিরে আসে বেডরুমে। না শুয়ে শ্রবণের পাশে বসে ফোন দেখতে শুরু করে। নাস্তা সেরে বেরিয়ে গেছে শ্রবণ। সোহা মাজেদা আন্টির সাহায্য নিয়ে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছে। দুপুর হয়ে এলেও শ্রবণ ফিরছে না। অধৈর্য হয়ে সোহা শ্রবণের ফোনে কল করে। শ্রবণ বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে এসেছে। সোহাকে কল করার জন্যই পকেট থেকে ফোন বের করেছিল মাত্র। সোহার কল দেখে সঙ্গে সঙ্গেই রিসিভ করে। হ্যালো। হ্যাঁ, বল, কোথায় তুমি? কখন ফিরবে? বাইরে আছি, ফিরতে দেরি আছে। খাবে না? সোহার গলার স্বর মলিন শোনাল। শ্রবণ বলে, তুই খেয়ে নে, আমি বাইরে খাব। এসে খেয়ে যাও। যা বলেছি তা কর। আচ্ছা। সোহা কল কেটে দেয়।
মলিন মুখে কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে ফোন বিছানার উপর ছুঁড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কত আশা নিয়ে রান্না করেছিল শ্রবণের জন্য। মন খারাপ করে খাবার খাওয়ার জন্য বসে চেয়ার টেনে। অভিমানে চোখজোড়া ভিজে উঠছে বারবার। নিজের উপরই রাগ হচ্ছে এখন, কেন এত বেশি আশা করে শ্রবণের কাছে। ও তো জানে শ্রবণ কেমন। জানেই তো শ্রবণের উপর জোর খাটিয়ে বা মুখের উপর কিছু বলতে পারবে না। সাহস করে তো বলতেই পারত, আমি তোমার জন্য রান্না করেছি, তুমি দ্রুত আসো দুজন একসঙ্গে খাবো। বলতে তো পারল না, তাহলে কেন এত আশা রাখল।